যিনি তৃণমূলের সরকারের পাঁচালি গিয়েছেন তার সঙ্গে হাস্যমুখে দেখে অনেকে একটু অবাক হয়েছে। এমনও হাসি আছে বেদনা মনে হয়, মানে সেটা নিয়ে সংখ্যালঘু ভাবার- ভোটটা যাতে ট্রান্সফার না হয়। কিন্তু দেখুন, আসলে আমরা, আপনিও রাজনীতিরই লোক, এরা বলে যাহা তৃণমূল তাহা বিজেপি। বলছি ভালো তৃণমূল এটা একটা কাল্পনিক বস্তু, পুরোটা বললাম না। আমি চাই তৃণমূলটা বেঁচে থাকুক। কেন থাকবে কেন না? অভিষেক কেন বন্দ্যোপাধ্যায়কে এত মিউজিয়ামে চলে পছন্দ? যাবে? তার ভাই যে জেল কাটছে সেটা দেখতে পাচ্ছেন। আমাদের টিকিটা অন্য কোথাও বাঁধাও থাকে। আপনারা দিদি মোদি সেটিং খুঁজছেন, এখন ভাবছেন যে এই ঋতব্রতর দল বা কারোর দলের সঙ্গে বিজেপিকে সেটিং করতে হবে। মানে একদা যারা ছিল চটি চাটা, এখন হচ্ছে তারা গদি চাটা, এবং তাদের সেটা করতে দেওয়া হচ্ছে। সবাই যে তোলামূলের সদস্য তা নয়। ওরা দেশেরই নয়, ওরা কখনোই দেশের হতে পারে না। এই তোলামূলের চোরগুলো তো রক্ষা পেয়ে যাবে। আমি কেষ্ট যে ফুটেছে মুখ, ও 3 বছর জেল কেটে ফুটেছে। কেষ্টর ছিল আগে এইরকম, এখন হয়ে গেছে এইরকম। ওই কেষ্টকে নিয়ে আমরা কি করবো? ওদের কাছে এখন কাঞ্চন থাকতে পারে, কামিনী আর থাকবে না। দেখবেন না, দেখলে বোঝা যায়। তোলামূলকে সরানোর জন্য ভারতীয় জনতা পার্টি আপনাদের প্রথম কথা, এই কথাটা আংশিক সত্য। আপনারাও, আপনিও দিদি মোদি সেটিং হ্যাঁ, দিদি মোদি এক হ্যাঁ, বুলোমাত করে কত রক্ত ঝরতো। ওই রক্ত দেখলে আপনি তো উল্টে যেতেন সবার আগে। আজ যাকে মাথায় তোলে কাল তাকে জুতোর তলায় যাবে। শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। একদিকে গোটা কলকাতা, গোটা বিশ্ব বিনিদ্র রজনী যাপন করেছে, অন্যদিকে আর কয়েক ঘন্টা অর্থাৎ 21শে জুলাই কলকাতাতে একটা বড় ইভেন্ট হতে চলেছে। দেখুন, যেখানে শহীদের প্রশ্ন ওঠে, সেটা যে কোনো রাজনৈতিক দলই হোক, সেখানে তা নিয়ে কোনো রকমভাবে এমন কোনো লঘু মন্তব্য করতে চাই না যা সত্যিকারের আমাদের নন্দনতত্ত্ব বলুন বা আমাদের কথাবার্তার মধ্যে যাতে কোনো লঘুতা প্রকাশ না পায়। তা সত্ত্বেও বলছি যে 21শে জুলাই তামাশা হচ্ছে। ঠিক এই রকম সময়তে আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়ক অর্থাৎ বরানগরের বিধায়ক এবং কলকাতা পুরসভা অর্থাৎ কলকাতা কর্পোরেশনের দাপুটে কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। সজলদা, আর কতদিন কলকাতা পুরসভা কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর বলবো? মানে আর তো মোটামুটি চলেই এলো বোধহয়। শুনছি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই ভোট হবে, এরকম না কিছু না, খবর? নভেম্বরে ভোট করতে হবে, 7ই ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে। বাহ, 7ই ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে, নভেম্বরের মধ্যে ভোট করে নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে সজলদা, আপনার যারা অনুরাগী রয়েছেন, আমরাও আপনাকে খুবই ভালোবাসি। মানে এই ডেজিগনেশনটা পরিবর্তিত হয়ে কি হবে আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু কলকাতা পুরসভার গৌরিকীকরণে একটা বিরাট দায়িত্ব আপনার থাকবে। একই সঙ্গে বরানগর এবং কলকাতা কর্পোরেশন সামলাতে পারবেন? হ্যাঁ, না পারার মতন কিছু নেই। হ্যাঁ, আপনার ইচ্ছে থাকতে হবে। মোদিজি যদি পুরো দেশ সামলাতে পারে, আরেকজন লোক একটা বিধানসভা আর একটা পুরসভা সামলানো না সামলানোর কিছু নেই। বিষয়টা হচ্ছে আপনার ইন্টেনশন, আপনার ইচ্ছেটা কি, আপনার সদিচ্ছা আছে কিনা, আপনার লক্ষ্যটা কি, সেটাই মেন কথা। অতএব বাকিটা কোনো কথা নয়, বাকিটা চাইলেই করা যায় আজকের দিনে। আমি এবার সরাসরি চলে যাচ্ছি কালকে রাত্রের প্রসঙ্গে। একদিকে আর্জেন্টিনা, অন্যদিকে স্পেন খেলছেন। খেলাটা দেখার সুযোগ হয়েছিল? হ্যাঁ, পুরো মাঠে বসে দেখেছি তো, বড় স্ক্রিনে। মোটামুটি গোটা কলকাতার সঙ্গে সজল ঘোষও খেলা দেখেছে, এবং আমরা দেখলাম যে কলকাতার ক্ষেত্রে, আমি অন্য ক্ষেত্রে বলছি না, যারা ছিল ব্রাজিলের সমর্থক তারা হয়ে গেল স্পেনের সমর্থক, যেহেতু আর্জেন্টিনার বিরুদ্ধে। আবার আর্জেন্টিনার সমর্থকরা তো রয়েছে, এবং মেসির চোখে জল দেখে কলকাতার অর্ধেক অংশ মুহ্যমান, অর্ধেক অংশ আনন্দিত। কলকাতায় বোধহয় এটাই হয় না, মানে একের বিরুদ্ধে। আসলে প্রথম কথা হচ্ছে ওদেরকে ডোবালো নীল সাদা রং। আর তারপর আমি আপনাকে একটা কথা বলি, এই যে আর্জেন্টিনা, এই ব্রাজিল সমর্থকরা স্পেন সমর্থক হয়ে গেল, প্রথমত এটা নতুন কিছু নয় ফুটবলে। কিন্তু দেখুন, আসলে আপনিও রাজনীতিরই লোক, আপনি বেশিক্ষণ ফুটবল মাঠের খেলা খেলতে পারবেন না, আপনি রাজনীতির খেলাতেই ঢুকবেন একটু পরে। এটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গেও রোজ দেখছি।
সেটা হচ্ছে আপনি ভালো করে দেখুন, জাহাঙ্গীরের এলাকায় জাহাঙ্গীর যেই বলল আমি আর ভোটে লড়বো নি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে 40,000 ভোট পেয়ে গেল ওখান থেকে সিপিএম, সঙ্গে সঙ্গে। হ্যাঁ, সিপিএম এর কয়েকটা পোর্টাল চ্যানেল রোজ দেখাচ্ছে যে আজকে 150 পরিবার অংশ নিল, তৃণমূলে ঢুকলো। এরা বলে যাহা তৃণমূল তাহা বিজেপি, আর এদের এই যে সংখ্যালঘু পার্টটা প্রতিদিন শিফট হয়ে চলে যাচ্ছে সিপিএম এ আর কংগ্রেসে, সেটা এরা দেখতে পাচ্ছে না। মানে যেটা ওখানে হয়েছে সেটা এটার নকল বলতে পারেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি পৃথিবীর বৃহত্তম পার্টি, সেই পার্টি তো ইতিমধ্যে পদক্ষেপ নিয়ে নিয়েছে, ভালো তৃণমূল তৈরি করে বাঁচিয়ে রাখছে যাতে সিপিএম এবং দেখুন, ভালো কংগ্রেসের তৃণমূল, সংখ্যালঘু ভোটটা না যায়। আমি বলছি ভালো তৃণমূল এটা একটা কাল্পনিক বস্তু, পুরোটা বললাম না, বললে আবার কেস খেতে হবে। যেমন মানে ভূত পেতনি, হ্যাঁ, আরেকটা লাইন বলেছিলাম সেটা এখন বলছি না, আর ভালো তৃণমূল, হ্যাঁ, এগুলো হচ্ছে কাল্পনিক। এটাকে কেউ মজা করেছেন। আর বাঁচিয়ে রাখার কি আছে আপনি আমায় বলুন। আচ্ছা, বাঁচিয়ে রাখার কি আছে? তারা তো নিজেরাই দলে দলে ছুটে গিয়ে মমতার দল থেকে বেরিয়ে এসে আরেক দলে গিয়ে ঢুকে পড়ছে। আপনি বলছিলেন না যে আগামীকাল একটা বড় ইভেন্ট, আগামীকাল কোনো ইভেন্ট নেই কলকাতা শহরে, আগামীকাল ইভেন্টলেস। ইভেন্ট যা হবার গত 15 দিন ধরে ওরা করেছে, খবর যা হওয়ার, ইভেন্ট যা হওয়ার গত 15 দিন ধরে হয়েছে। আগামীকাল এদের কারোরই লোক হবে না। কি ইভেন্ট হবে কলকাতায়? আমি এবার একেবারে অরূপ চক্রবর্তী, অর্থাৎ একটা সময় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, মানে আনডিভাইডেড তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, ওই অনেকটা ওই আনডিভাইডেড কমিউনিস্ট পার্টির মতো। আহ, তিনি লিখছেন, চোরের দল ফোর্ট, ফিফা বাবার দয়ার ফাইনালে এসেও সারা ম্যাচে হাবুডুবু খেলি, চুরি করে কি আর প্রতিবার কাপ পাওয়া যায় রে পাগলা। আমরা দেখছি অরূপ চক্রবর্তী, ব্যক্তিগতভাবে অরূপ চক্রবর্তী অত্যন্ত আমাদের পরিচিত মানুষ, তাকে ব্যক্তিগতভাবে বলছেন, কিন্তু এটা তো আমরা অস্বীকার করতে পারি না, তোলামূল নামক একটি পার্টির, চোরের পার্টিতে তিনি মুখপাত্র ছিলেন। তার এত বড় সাহস, তিনি আবার লিখছেন চোরের দল ফোর্ট। এই সাহসটা তো ভারতীয় জনতা পার্টির কেন্দ্র নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আজকে তৃণমূলকে করে দিল। যারা চুরি করেছে, যাদের কোটি কোটি টাকার সম্পত্তি আছে, মানে আমি ক্যামেরার সামনে বলছি, আপনারা যদি কেউ মনে করেন আইনি ব্যবস্থা নেবেন, নিশ্চয়ই আমি প্রমাণ করতে পারবো যে আমি অরূপ চক্রবর্তীর কথা বলছি না, এই তোলামূল দলে কোটি কোটি টাকার সম্পত্তি আছে। আজকে সম্পত্তি বাঁচানোর জন্য তারা আপনাদের দিকে ঝুঁকে পড়লো। কোথায় আমাদের দিকে না, ঝুঁকে পড়ছে? কিন্তু দুটো নাম সামাজিক মাধ্যমে ভাবুন, না, না, দুটো নাম তোলামূলের একদা মুখপাত্র সে লিখছে চোরের দল এ তো মহা মুশকিল। এ তোলামূল, তৃণমূলকে তোলামূল বলে দিয়েছে নির্বাচন যেদিন ফলাফল বেরিয়েছে তার পরের দিন থেকে। সেদিন থেকেও বিভাগী তৃণমূল হয়ে গেছে। হ্যাঁ, ওটা তো অনেক দিন আগে থেকে হয়ে গেছেন, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু এর পেছনে আমাদেরকে কোথায় খুঁজে পাচ্ছি না, আমরা মানে দেখছি এর আগে যেমন আপনারা দিদি মোদি সেটিং খুঁজতেন, এখন ভাবছেন যে এই ঋতব্রতর দল বা কারোর দলের সঙ্গে বিজেপিকে সেটিং করতে হবে। আমি চাই তৃণমূলটা বেঁচে থাকুক, যাতে বাম কংগ্রেসে আমি চাই, সেটা আমি বলতে চাই না, আর ওটা আপনার ন্যারেটিভ, আমি ওটা বলিনি। আমি চাই তৃণমূলটা বেঁচে থাকুক। কেন? না, সে বেঁচে থাকুক, রাজনৈতিক দল থাকুক, কেন থাকবে কেন না? অভিষেক কেন বন্দ্যোপাধ্যায়কে এত মিউজিয়ামে চলে পছন্দ? যাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলিনি, আমি বলছি তৃণমূল দলটা বেঁচে থাকুক, তৃণমূল দলটা বেঁচে থাকুক। তৃণমূলকে টুকরো করলে আমার লাভ না, তৃণমূল শক্তিশালী থাকলে হ্যাঁ আমার লাভ, মানে সেটা নিয়ে সংখ্যালঘু ভাবার, ভোটটা যাতে ট্রান্সফার না হয়। সেসব আমি বলবো না। আচ্ছা, অনেকে বলছেন কেন্দ্রীয় নেতৃত্ব এই ঢালাও আমন্ত্রণ দিয়ে অন্তত ভারতীয় জনতা পার্টি বা এনডিএর সমর্থক করছে তৃণমূলের সাংসদদের, তার কারণ হচ্ছে রাজনীতির সমীকরণ। এটা ঠিক কথা, হিন্দু রাষ্ট্র গঠন যদি করতে হয়, যদি যে কথাগুলো বলা হয়েছে ডিলিমিটেশন করতে হয়, সেখানে সংখ্যা দরকার, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু কোথাও কি মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যারা এ রাজ্যের নেতা, যেহেতু ধরুন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে কয়লা, গরু, বইমেলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শাসকের যে স্বার্থগুলো তারা অনেক বেশি ভালো জানে, সেই জন্যে কি তাদের এই রাজ্যে নিয়ে আসা হচ্ছে? কারণ আপনি দেখুন, মানে আমরা সেদিনই দেখলাম
যে এরকম অনেকেই আছে, মানে একদা যারা ছিল চটিচাটা, এখন হচ্ছে তারা গদিচাটা, এবং তাদের সেটা করতে দেওয়া হচ্ছে। সবাই যে তোলামূলের সদস্য তা নয়, কিন্তু তোলামূলের যারা খুব ঘনিষ্ঠ বৃত্তে রয়েছে, এটা শুরু হয়ে গেছে। যেমন যেমন ধরুন, আমরা তো দেখতেই পাচ্ছি ধীরে ধীরে যারা ছিলেন এক সময় একদা যারা ছিলেন এই তোলামূলের খুব ঘনিষ্ঠ, তাদের আমরা দেখতে পাচ্ছি শুধু সাংসদ বিধায়ক নয়, বিভিন্ন জায়গায় আমরা দেখলাম। মেসি যাকে দেখতে এসেছিলেন, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তাকে দেখলাম ফুল ফুল শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন ফুরফুরে মেজাজে। মানে এই জায়গাটা, মানে তার ভাই যে জেল কাটছে সেটা দেখতে পাচ্ছেন না, তার ভাই যে জেলে আছে সেটা দেখতে পাচ্ছেন না। না, এটা হচ্ছে এটা তো দেখুন, আপনি- এগুলো তো আপনি এগুলো তো একজনকে ফুরফুরে মেজাজে কোথায় দেখেছেন আমি জানি না, কার সাথে দেখেছেন তাও জানি না, কিন্তু আপনি এটা দেখতে পাচ্ছেন না ওর ভাই আজ কতদিন জেলে আছে। এগুলোই দেখতে হবে না, কোথাও কি যে মনে আমি হয় না? এরম ভাবে দেখবো না আমি এরম ভাবে দেখবো। দিস ইজ ইয়োর ডিসিশন। না, আপনি না, এটা কোথাও ঠিক, বললেন না, আমি বলছি হ্যাঁ। শুনুন, কজন সাংসদকে আমাদের নিতে হয়েছে, এটা দলের না, ওটা আমি অভ্যন্তরের জানি। ব্যাপার, আমি ওটা ওর মধ্যে যাচ্ছি না। সমীকরণ। আপনি আমাকে বুঝি, হ্যাঁ ওটা সমীকরণ, ওটা ভোটের আমি সমীকরণ। বলছি আপনাকে বলতে হবে, এই যে মহিলা বিল ফেরত গেল, আজকে বন্দে মাতারাম বিল আসছে, আজকে যদি এই বিলটা ঠিক। ফেরত যায় সেটা না, আমি সরকারের জন্য অসম্মান। আজকে আমাদের যে হিন্দু রাষ্ট্রতে চলে গেছেন, ডিলিমিটেশন আর হিন্দু রাষ্ট্র এক নয়। তো আমার বক্তব্য হচ্ছে, এই আমরা যে মানুষকে যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম, মানছি সেই এটা। কমিটমেন্টগুলো যদি ফুলফিল করতে হয়, তাহলে আমাদেরকে সংখ্যা দরকার। ঠিক। সেই সংখ্যাটা আমার রাজ্যসভায় নেই, নিয়েছে। একদম। এবং এটা সমর্থন করছে, এবং সজল ঘোষ একজন রাষ্ট্রবাদী নেতা। এই রাষ্ট্রের কিছু আমাদের আমাদের লক্ষ্য আছে, অবশ্যই গোটা রাষ্ট্রের আমার লক্ষ্য। কাছে আমি বলছি, একদম ঠিক। আমার দলে লোক আমায় ভোট নাও দিতে পারে সামনেবার, এই কারণে সাধারণ মানুষ এত বুঝবে না, আমার কোনো দুঃখ নেই তাতে, কিন্তু রাষ্ট্রের থেকে ঠিক। আমার ব্যক্তিগত লাভ লোকসানের কোনো জায়গা না, নেই। এটা আপনাকে সম্মান করি। হ্যাঁ, এটা কোনো শুধু, emotion নেই এটা এখানে। আপনার শুধুমাত্র কথাই নয়, পুজোর থিমেও আমরা বারবার করে দেখেছি, প্রত্যেকটা কাজে দেখেছি। কিন্তু ধরুন, এই যে অনুব্রত মণ্ডল, এই যে বীরভূম থেকে ধরুন স্টোন চিপস, কয়লা, অথবা আগামী দিন দেখবো জ্যোতিপ্রিয় মল্লিক, এরা তো সব, আপনি শিওর দেখবেন। না না, এরা তো সব আস্তে আস্তে ভালো তৃণমূল বা এনডিএ শুনুন, সমর্থক এই হচ্ছে। দলটার নাম বিজেপি। না, আমাদেরও তো তাই ধারণা ছিল। জানবেন, আমাদের একটা বাপ ঠাকুরদা আছে আর কি, এছাড়াও রাজনৈতিকভাবে বলছি কথাটাকে, আবার অন্যভাবে কেউ যেন ব্যাখ্যা না করে। আমাদের টিকিটা অন্য কোথাও বাঁধাও থাকে, বন্ধক থাকে না, বাঁধা থাকে, ঠিক আছে। আমরা আজকে, আপনি আমায় বলুন তো, এর আগে অনেক হয়েছে এরকম, সিন্দে অমুক, তারা আজ কোথায় রাজনীতিতে? তাদের জায়গা কি? দেশের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে সাময়িকভাবে কম্প্রোমাইজ কিছু করতে হয়েছে, সাময়িকভাবে সমালোচিত হয়েছি, সব ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে, বাকিরা কোথায়? আপনি কি চান বলুন? আপনি এই যে ধরুন ওদের দুটো নেতার গ্রেপ্তারি চান, আরো ভাইপো যাবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনি আরো 4টে নেতার গ্রেপ্তারি চান না 4টে কারখানা চান? কোন দিকে কনসেন্ট্রেট করবে সরকার? না, এটা প্রত্যেক দিন ক্যালেন্ডার হিসেব করে বোধহয় এরপরে ইন্ডাস্ট্রিয়াল ক্যালেন্ডার খুলতে হবে যে কোন দিন কোন কারখানা আসছে তার। না, আপনি নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকটাত্মীয় তিনি একদম ভাইপো, নিকটাত্মীয় কেন, ভাইপো অভিষেক ব্যানার্জি একদম যাবে। আমি এবার একটু অন্য প্রসঙ্গে আসি, খুব দ্রুত চলে আসবো। সজলদা, আমরা কয়েকদিন আগে, মানে আমরা জাস্ট কয়েকদিন আগে দেখছিলাম যে আপনার মতো মানুষ, মানে আমাকে একজন মহিলা সাংবাদিক বলেছেন, জানেন, বলেছেন যত রাজনীতিবিদদের কাছে বাইট নিতে যাই, তার মধ্যে সবচেয়ে সজ্জন যদি কেউ হয়, সেই তালিকার প্রথম নাম থাকবে সজল ঘোষ। এহেন সজল ঘোষকে আমরা, যিনি তৃণমূলের সরকারের পাঁচালি গিয়েছেন, তার সঙ্গে হাস্যমুখে দেখে অনেকে একটু অবাক হয়েছেন। আপনি হাসি মুখটার স্টিল ছবি দেখেছেন, মুখে কি বলেছি সেটা শোনেননি। হাসি মুখের স্টিল ছবি দেখেছেন, মুখে কি বলেছি সেটা শোনেন। আমি মুখে কি বললাম, আপনি ওই ভিডিওটা অ্যাড করে দিন, আমি মুখে কি বলেছি। স্টিল করে দিলে হাসিটা ধরা পড়ে। আর আমার হাসিতে কি ছিল, ওনার হাসিতে কি ছিল, কিশোর কুমার বহু কাল আগে বুঝে বলে গেছেন, এমনও হাসি আছে বেদনা মনে হয়।
শুনে নেবেন আমি কি বলি। সজলদা, আপনাকে দেখলে কিন্তু বোঝা যায় না, আপনি কিন্তু রোমান্টিকও খুব। এখানে রোমাঞ্চ কোথায় এসছে আমি জানি না। সজলদা, আমি তাকে বলেছিলাম যে কেউ কেউ পাঁচালি গেয়েও হিট হয়। আরে এটা আমার ঠাকুমাও গাইতেন, হিট হলো না। এই গাইছি দেখছি ব্যাপার। হ্যাঁ, কারোর কারোর তিনি এত ভালো গায়ক গায়িকা হন যে তাদের পাঁচালিও হিট হয়। তো তিনি বলেছিলেন হিট হয়েছে, কি করা যাবে, আমার ঠাকুমাও গাইতো একই সুরে, হিট হয়নি। সজলদা, কোথাও কি মনে হচ্ছে না একটা খুব সুচিন্তিত রাজনৈতিক প্রসেস বা পদ্ধতির মধ্যে সব কিছু এগোচ্ছে? যেমন ধরুন, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা দেখলাম যে ডিম খাওয়ার পর অথবা ওই গলার নমুনা আদালতের কড়া নির্দেশে দেওয়ার পর তিনি একটা সাংবাদিক সম্মেলন করে ফেললেন এবং সেখানে একটা হুঁশিয়ারি ছিল এবং 2031-এ এলে সবাইকে দেখে নেবে এসব বললো। আমি সেসব কথার মধ্যে যাচ্ছিলাম না, তবে আপনাকেও বলবো, অনুরোধ জানাবো, কুণাল ঘোষের শরীরী ভাষাটা একটু দেখে নেবেন। কার? কুণাল ঘোষের শরীরী ভাষাটা একটু দেখে নেবেন, পাশেই দাঁড়িয়েছিলেন। কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, দেখুন, রাষ্ট্রবাদী একটি দল রাষ্ট্রের কথা বলবে এবং আমি কোট আনকোট তথাকথিত বিভিন্ন সময়, সেটা যাদবপুরের ক্যাম্পাস হতে পারে, সেটা জেএনইউর ক্যাম্পাসের কল্যাণে বামপন্থীদের কিন্তু অনেকেই রাষ্ট্রদ্রোহিতা একটা অভিযোগ তোলে। সাধারণ মানুষ যা ফেসবুক আরে বা প্রথম সামাজিক কথা হচ্ছে, মাধ্যমে আমি দেখে। বলি, ওরা ওদের দলটার নাম কি? যে কোনো বামপন্থী দলের নাম কি? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। হোয়াট মিন ইট? এটা কি মানে করে? ব্রাঞ্চ অফিস। মানে এটা একটা ফ্র্যাঞ্চাইজি। ওরা দেশেরই নয়, ওরা কখনোই দেশের হতে পারে না। এটাই বলছিলাম যে আস্তে আস্তে করে অভিষেকের মুখ ফুটবে, আস্তে আস্তে করে অনুব্রত মণ্ডলরা আসবেন, আস্তে আস্তে করে যারা পাঁচালি গিয়েছেন, যারা কার্নিভালে আরে মমতা দাদা, বন্দ্যোপাধ্যায়ের 6 সঙ্গে মাস এর তারা মুখ চলে ফোটাবো, আসবে। 6 মাস বাদে আসল লড়াইটা তো হবে আপনি সনাতনীদের সঙ্গে, এই তথাকথিত মার্ক্সবাদীদের। আমি বলছি একদম একদম। তো তাহলে তো আবার সনাতনীদের তখন আবার ভাগ করলে চলবে না তো। তাহলে তো আবার আপনার কথা হলে সনাতনীদের কিন্তু ভাগ এই করলে চলবে তোলামূলের না। চোরগুলো তো রক্ষা পেয়ে যাবে। আমি দেখুন, এই 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 আপনি বলছেন সনাতনী ভার্সেস মার্ক্সবাদী লড়াই হবে, তো সনাতনী ভার্সেস মার্ক্সবাদী লড়াই হলে তখন তো আবার তোলামূল সিপেমূল এসব করা যাবে না, তখন তো আপনাকে সনাতনী ভার্সেস করতে হবে না, কিন্তু এটা তো তো আমি আপনাকে বলছি, আপনি নিশ্চিন্তে থাকুন। আসলে মুশকিল এটা যে আমরা যেটা দেখতে চাই আমরা শুধু সেটাই চাই। তৃণমূলের অর্ধেক তৃণমূল যে জেলে আছে সেটা দেখতে পাচ্ছি না আমরা। অর্ধেক তৃণমূলে কলকাতা পুরসভার অন্তত 10-12টা কাউন্সিলর জেল খেটে বেরিয়েছে অথবা জেলে আছে। ওদের কতগুলো নেতা মন্ত্রী, প্রথম স্তরের দ্বিতীয় স্তরের কতগুলো মন্ত্রী নেতা জেলে আছে। কাদের কাদের ঘর থেকে কত কত টাকা সোনা গয়না বেরিয়েছে, এগুলো সব আপনারা ভুলে যাচ্ছেন। না, কিন্তু ওদের মুখেই ফুটবে, তাই মানে কেষ্ট যে ফুটেছে মুখ, ও 3 বছর জেল কেটে ফুটেছে। কেষ্টর ছিল আগে এই রকম, এখন হয়ে গেছে এই রকম। ওই কেষ্টকে নিয়ে আমরা কি করব? ওই কেষ্টকে জেল খাটিয়ে সরকারি পয়সাই বা ব্যয় করে কি হবে? কিন্তু এটাও তো ঠিক কথা যে এই তোলামূলের নেতারা কামিনী কাঞ্চনে সমৃদ্ধ এবং মাননীয় তথাগত বাবু আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, তিনি এই পার্টিটার কামিনী কাঞ্চনের প্রতি প্রীতির কথা বলেছেন, এটা আমার কথা না। সেক্ষেত্রে আপনার মনে হয় না, যেহেতু কামিনী কাঞ্চনে তোলামূলের নেতাদের আপনারা তো দেখেছেন একাধিক তাদের উপপত্নী থাকেন, অনেক কিছু থাকে, কোথাও পিছলে যাবে না তো? মানে ওদের কাছে এখন কাঞ্চন থাকতে পারে, কামিনী আর থাকবে না। দেখবেন না, দেখলে বোঝা যায়। কামিনী সব জায়গায় থাকে না, শুধু টাকা থাকলে হবে না, ও কিছু হবে না। ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি, যেমন মানুষ তৃণমূলের মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি, এখন বেরিয়ে গেছে। 2011-তে মানুষ সিপিএমকে অসহ্য লাগছিল, সেই জন্যে জগদ্দল পাথর সরিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছিলেন। কোথাও মনে হয় না যে তোলামূলকে সরানোর জন্য ভারতীয় জনতা পার্টি আপনাদের ভোট প্রথম দিয়েছে? কথা হচ্ছে যে এই কথাটা আংশিক সত্য, আবার আংশিক সত্য নয়। আপনাকে আমি অসত্য বলছি না। নিশ্চয়ই কিছু মানুষ এমন ভোট দিয়েছেন, কিছু মানুষ যারা বিজেপিকে দেন, যারা বিজেপিকে দিতে পারেন না, তারা তৃণমূলকে সরাতে দিয়েছে। কিন্তু আপনি বিশ্বাস রাখুন, তারা আগামী দিন যে কজন মানুষ এবার বিজেপিকে না দিয়ে
তৃণমূলকে সরানোর জন্য পদ্মফুলে চাপ মেরেছে, আগামী দিন তারা বিজেপিকেই দেবে। আমুলের দুধ খাবে, আমুলের বিস্কুট খাবে, আমুলের আইসক্রিম খাবে, আমুলের দই খাবে, মানুষের উন্নয়ন হবে, জুট মিল খুলবে, কারখানা খুলবে, শ্যাম স্টিলের বাড়ি হবে। আপনি দেখতে থাকুন। তারা শুভবুদ্ধি সম্পন্ন, যারা বামফ্রন্টের সিপিএমের ভেতরে যারা রাষ্ট্রবাদী, যারা আমাদের ভোট দেননি কিন্তু রাষ্ট্রবাদী, যারা দেশের পতাকাটাকে সবার ওপরে রাখেন, তারা দেবে আগামী দিন ভোট। দিতে হবে। গত 50টা বছর আমরা শুধু পিছিয়েছি। সিপিএম কিন্তু কোনো ভালো কাজ করেনি। আমি মমতাকে যে গালাগালটা দিতে পারি, মমতার উপরে রাগ ডাকিসের জন্য মমতা ব্যানার্জির দল ছিল চোর। সিপিএমটা কি ছিল? আসলে মানুষের মুশকিল হচ্ছে স্মৃতি কিছুদিন বাদে স্মৃতিভ্রষ্ট হয় মানুষের, সেই রাগ সেই ক্ষোভ থাকে না, সেই রাগ ক্ষোভ থাকে না। এরা 50,000 কারখানা বন্ধ করেছে, ওরা 26,000-এর চাকরি খেয়েছে। ব্যাপারটা ইকুইভ্যালেন্ট। ওরা 50,000 কারখানা বন্ধ করেছে, মানে যদি প্রতি কারখানায় একটা লোক থাকতো তাহলে একটি করে লোকের পেট মেরেছে, 50,000 লোকের পেট মেরেছে। কারখানা তো একটা লোক হয় না, আর এরা 26,000-এর চাকরি খেয়েছে। সবাই বাংলাকে বন্ধা করেছে। কেন্দ্রের বিরুদ্ধে কেউ অসহযোগিতা আর কেউ লড়াই করেছে 50 বছর। 50 বছরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম। না, আমরা জয়েন্ট সরকার, অবশ্যই ডবল ইঞ্জিন। এবং শুভেন্দু অধিকারী আরে রোজ অমিত শাহরা রোজ আসছেন। আজকে ডেলি প্যাসেঞ্জারি নিয়ে তো আপনাদের কোনো বক্তব্য নেই। আজকেও তারা ডেলি প্যাসেঞ্জারি করছেন। নির্বাচনের পর অমিত শাহ কতবার এসছেন আপনি আমায় বলুন না। অনেক বিধায়ক অতবার তার কনস্টিটিউয়েন্সিতে যায়নি যতবার অমিত শাহ পশ্চিমবঙ্গে এসছে। কিসের জন্য? এখন তো পেয়ে গেছি। আজকে তার লক্ষ্য ডেভেলপমেন্ট। আপনি বলছেন এই জায়গাটা সুনিশ্চিত শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে, এবং গোটা আপনাকে আবারও বলেছি যে আমাদের কোথাও একটা কন্ট্রোলার আছে। আমরা কি আমাদের ক্ষমতায় জিতেছি? যদি কেন্দ্রে যারা বলতো সেটিং, তারা উত্তর দিক না যে সজল ঘোষ বরানগরে সজল ঘোষের ক্ষমতায় জিতেছে। জেতেনি। আমরা জিতেছি কেন্দ্রের সরকার যেভাবে সিস্টেমের মধ্যে দিয়ে ভোটটা শান্তিপূর্ণ এবং অবাধ করালো, তার মধ্যে দিয়ে জিতেছি। না, এটা তো বোধহয় করানো হয়েছে এই কারণে, তার কারণ 2021-এও তো যতদিন আমরা আমাদের মোদী সরকার বা তার দলের লোকেরা যখন এই কাজ করছে, তখন আপনাদের একটা অংশ মাঝে মাঝে আপনিও দিদি মোদি সেটিং হ্যাঁ, দিদি মোদি এক হ্যাঁ, বুলোমাত করে। না, আমি তো বিশ্বাস করি 2021-এই তো এটা করা যেত। না, সব এটা করা হয়নি, তার কারণ সব জিনিস সব দিন ক্লিক করে না। সব জিনিস সব দিন ক্লিক করে না। মানুষ ঠেকে শেখে। 2000 আপনি একটা কথা বলুন যে আপনারা বলেন মোদিজি 21 বার এসেছিলেন, 23 বার এসেছিলেন। কখনো মোদিজির মতন একজন প্রধানমন্ত্রী নিজের মুখ পড়াবার জন্য আসবে? কখনো আসতে পারে না। বাট আমরা সেখান থেকে ঠেকে শিখেছি। আমি এই একটি বিষয়ে শ্রদ্ধা করি, 2021-এও তো এইভাবে করা যেত এবং 2021 অনেক ভালো ফল হতো। কিন্তু যখন মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুঝতে পারলেন যে পশ্চিমবাংলাটা বাংলাদেশ হয়ে যাবে, ইসলামিক জেহাদিরা এখানে রয়েছে, সেই সময় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেরিতে হলো, মানে ইটস নেভার টু লেট বলে ইংরেজিতে কথা আছে, সেই জন্য আমরা খুশি। কিন্তু এটাও তো ঠিক কথা, যেখানে মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, যেখানে সজল ঘোষের মতো বিধায়করা আছে, যেখানে হিন্দুত্ব সনাতনীদের একটা আলাদা সম্মানের জায়গা এই বাংলায় আপনারা করে দিয়েছেন, সেখানে মিনি পাকিস্তানের প্রবক্তা বলছেন যারা মুসলমান হয়ে জন্মায়নি তারা দুর্ভাগা, তাদের তো এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে। না, আমি একটা কথা বলি। দেখুন এখন তাদের পরিস্থিতি কি। খুবই ভালো। আমি বলছি না, পাকিস্তানে কোনো হিন্দু নেতা বলতে পারতো, বাংলাদেশে কোনো হিন্দু নেতা বলতে পারতো। আমি একটা কথা বলি, এখন মরা মেরে আমি খুনের দায় নিতেই পারি। আমি মরা মেরে খুনের দায়, আমি বলছি কথাটা, এখন যারা এই মিনি পাকিস্তান বলেছিলেন তাদের অবস্থা আজকে অনেকটা হচ্ছে ওই রবীন্দ্রনাথের কবিতার মতন, অন্ধকানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে।
আপনি এদের রাখুন আর মারুন, রাখলে সরকারি পয়সা খরচ, না রাখলে আপনার ভাষণ, এছাড়া কিচ্ছু না। না কিন্তু আপনি আমায় বলুন এদের বীজদাঁতটা আর আছে? না, এখন এদের আর বীজদাঁত নেই। না না, আরে সেটাও কাদের ইসলামিক ভূমিকা? জেহাদি শক্তি তারা তো স্লিপার সেল, এরা তো ঘুমন্ত হ্যাঁ, অবস্থায় ওরা এখন থাকবে। স্লিপ হবে, ওরা এখন স্লিপ করবে, আর সেল হবে না। ওদের সেল আর এখন জাগবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি এই যে মোহরমটা গেল, এই যে মোহরমটা গেল, এই মোহরমে আপনি কোথাও অশান্তি দেখলেন? এই যে ঈদ হলো, ঈদে যারা নামাজ পড়লো তারা বললো ভালো ব্যবস্থায়, সুন্দর নামাজ পড়েছি, আল্লাহও খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। যারা নামাজটা পড়লো না, যারা ধর্ম নাকি বিশ্বাস করে না, তারা শুরু করলো হোয়াই নট রেড রোড, হোয়াই ব্রিগেড প্যারেড, এই শুরু করলো। খেলাটা হচ্ছে এটা। ঠিক, কিন্তু সজলদা কোথাও কি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এর রাজ্যে এবং কেন্দ্রে বুঝতে পারছে না সাধারণ মানুষ চেয়েছিল কমিশন গঠন হোক, সমস্ত আমরা বুঝতে তোলামূলের বুঝতে পারতাম না এই কথাটা, যে আমাদের নেতৃত্ব কতটা বুঝতে পারে। এই নির্বাচনটা করতে গিয়ে বুঝলাম যে আমরা নিজেরা কতটা ছিলাম, আমরা নিজেরা কতটা ভুল ছিলাম, ওনারা কতটা বোঝেন, তার মানে- ওনারা কতটা দূরদৃষ্টি সম্পন্ন। আপনি এই মুখেই বলেছেন, আমার মতো আপনার নয়, আমার মতন প্রচুর বিজেপির সমর্থক মনে মনে বিশ্বাসও করেছে যে দিদি মোদি কোথাও সেটিং আছে। আজকে সেই দিদিকে কালীঘাটের ওপারে রেখেছে, কোনোদিন কালীঘাটের গেটের সামনেও পৌঁছে যাবে। তাকে জেল খাটানো না খাটানোর মধ্যে আপনার একটা পরিতৃপ্তি কাজ করতে পারে, আমার একটা পাশবিক কারোর পরিতৃপ্তি কাজ করতে পারে, কিন্তু রাজনীতিতে তার কোনো জায়গা নেই। আজকে আমার লক্ষ্য, মানে আমার দলের লক্ষ্য, আমার সরকারের লক্ষ্য ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্ট। হ্যাঁ, কিন্তু আপনারা দু চোখ খুলে দেখুন। হ্যাঁ, ওই যেটা আমার বোধহয় কবি শঙ্খ ঘোষ বলেছিলেন যে দু চোখ খুলে দেখ, না খুলে দেখ তোর ত্রিনয়ন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আমি লাইনগুলো ভুল বলছি। আপনি ওই উন্নয়নের কথা, হ্যাঁ, তো আমি বলছি আপনি সেরকম সেই ত্রিনয়ন খুলে দেখুন, আপনি দু চোখ ভরে দেখুন যে তৃণমূলের অর্ধেক নেতা জেলে আছে, বাকিগুলো যে আলু বালু যাদের কথা বললেন বেচারীরা জেল কেটে পেরেছে, জেলের মধ্যে মরে গেলে তার দায় কে নেবে? এদের আর কিছু নেই, সব বীজ ভেঙে দেওয়া হয়েছে, সব বীজ ভেঙে দেওয়া হয়েছে। এখন কে 50 কোটি খেয়ে ফেলেছে, হজম করে ফেলেছে, তার থেকে সময় নষ্ট করার থেকে আমার পশ্চিমবঙ্গে 50টা ছেলের চাকরি হওয়ার, তার মূল্য কিন্তু কম নয়। কিন্তু হ্যাঁ, এটাও বলছি, অপরাধ করলে সে কখনোই মুক্তি পাবে না। তাহলে আপনি বলছেন সাধারণ মানুষের যে ইচ্ছে ছিল যে একটা কমিশন গঠন হবে, দোষীরা শাস্তি পাবে, এবং এই সাধারণ মানুষ তো চেয়েছে এদের পিটিয়ে মারতে। আপনি আমায় বলুন, আপনি সাধারণ মানুষদের একদম চাইছে, মানুষ এদের দেখতেই চাইছে না, মানুষ এদের দেখতেই চাইছে না। কিন্তু আপনি কি একে সমর্থন করতে পারেন? মানুষের ক্ষোভ, মানুষের যন্ত্রণা, হ্যাঁ, আবেগ, সেই আবেগে আপনি নিশ্চয়ই সম্মান করতে পারেন, কিন্তু সেই আবেগে ঘৃতাহুতি দিলে তাতে করে যে পোস্টপোল ভায়োলেন্স যা হতো পাল্টা, রক্ত দেখলে পরে সেই মানুষ কি আপনাকে সমর্থন করত? আমি জানতে চাই। না, আপনি মানুষ কিন্তু চাইনি যে এরকম ভাবে বেঁচে যাক, মানুষ কিন্তু চেয়েছিল এদের শাস্তি দেওয়া হোক। তাতে 21-এর সঙ্গে 26-এর তফাৎ কি থাকতো? আপনি আমায় বলুন, একটা সরকারের এত বড় পরিবর্তন হয়ে গেল কটা খুনের মধ্যে দিয়ে, কিন্তু এটাই যদি আপনি দেখতেন ঘর পুড়ে, বাঁধন ছাড়া হয়ে গেলে না আপনি কন্ট্রোল করতে পারেন। আজকে যদি তৃণমূল বাঁধনের কংগ্রেস- ভেতরে ছিল বলে পুরো জিনিসটা না, থাকলো। কিন্তু যে আমি এক লাইন বলিনি, ঘরে বসে মানুষের মন্তব্য করা অন্য জিনিস। বাঁধনটা যদি আলগাও দিত দল, যদি বলতো মারো, ডিজে বাজাও, হ্যাঁ, আপনি ভাবতে পেরেছেন কি হতো? আপনি ভাবতে পেরেছেন যে কত রক্ত ঝরতো? ওই রক্ত দেখলে আপনি তো উল্টে যেতেন সবার আগে। চতুর্থ স্তম্ভ তো সবার আগে ডিগবাজি খেত, তখন কোথায় যেত? এটা হয় না। না না, চতুর্থ স্তম্ভ ডিগবাজি খাইনি আমরা, অনেক খাইনি কারণ আমরা এই কাজও করি। আমি বললাম লালগড় করে আসা যদি 21-এর পাল্টা করতাম, অনেক কর্মী সাধারণ মানুষ তাদের বক্তব্য ছিল
কেন মারা হবে না? আচ্ছা আপনি বলুন তো, আইন তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরবর্তীকালে নিতে হতো তো। অবশ্যই কারা যেত জেলে? বিজেপি একটা কত সাধারণ মানে মায়ের কোল খালি হতো। সেগুলো এটা তো ভাবতে হবে। এটা তো ওরা অনুভব পেত। ওরা করেছে এই কাজ, ওদের আইন অনুযায়ী সাজা দেওয়া হোক। কিন্তু সজলদা কিন্তু খুনের বদলে খুন করলে, চোখের বদলে চোখ নিলে একদিন শহরটা অন্ধের হবে, এতে কোনো ভুল নেই। না, কিন্তু তোলামূলের অনেক অফিসে অস্ত্র মজুদ ছিল, আমরা তো নিজেরা দেখেছি। তো অনেক অস্ত্র তো আমিও উদ্ধার করার সময় ছিল। সুতরাং না, আপনি অস্ত্র উদ্ধার করেছেন, আবার সুরেন্দ্রনাথ কলেজে কন্ডোম উদ্ধার করেছেন, ওই সেটা তো, হ্যাঁ, একসাথেই করেছি। হ্যাঁ। আচ্ছা, কি চলছিল বলুন তো সব মিলিয়ে? একদিকে অস্ত্র, মানে এত ভায়োলেন্স তোলামূলের মধ্যে ছিল, মানে বান্ধবীর বাড়িতে তাল তাল আমি আমি বলছি যে অনেক বড় ডিরেক্টরও হ্যাঁ এই কম্বিনেশনে সিনেমা করতে পারবে না, যেখানে সেক্স আছে, ভায়োলেন্স আছে, হ্যাঁ, আবার স্ক্যাম আছে। মানে বড় থ্রিলার মুভিও হার মেনে যাবে তৃণমূলদের দেখলে। শুনুন কত বড় চোর আপনি ভাবুন। আমি আপনাকে দিয়ে একটা কেনালাম, প্লেন কেনালাম, হেলিকপ্টার কেনালাম, আবার সেই প্লেনটা আমি আপনার থেকে ভাড়া নিলাম। বড় বড় শিল্পপতিরা ভাবছে ব্রেন নিয়ে। না, আরো তো অনেক কেলেঙ্কারি আছে। আমরা খুব চাইছিলাম যে একটা কমিশন হয়ে কেলেঙ্কারিগুলো অন্তত বেরোক ধীরে ধীরে, অন্তত আপনি কমিশন চাওয়ার থেকে এর আগে ভারতবর্ষে অনেক কমিশন দেখেছি আমরা। পশ্চিমবঙ্গেও এর আগে বহু কমিশন হয়েছে। হ্যাঁ, সিপিএম ক্ষমতায় আসার পর অনেক বড় কমিশন করেছিল তারা আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কি করতে পেরেছে? তৃণমূলও কমিশন করেছে, কি করেছে? কিন্তু এখন 21 সালে যারা মেরেছিল আমার কর্মীদের, তারা প্রত্যেক দিন জেল যাচ্ছে। কিন্তু সজলদা, আপনারা এরকমভাবে গ্রাউন্ড লেভেলে রাজনীতি করছেন। ভারতীয় জনতা পার্টি এসছে, যে পুলিশ, আমি যে বাড়িটায় বসে আছি সেই বাড়ি কাঠের দরজা লাথি মেরে ভেঙেছিল। আজকে মুচিবাজার দিয়ে যখনই আপনি আসেন তখন তারাই মাথা নিচু করে আপনাকে স্যালুট ঠোকে। আপনার বিষয়টা পুরো আলাদা। কিন্তু সাধারণ মানুষ, তারা তো সত্যি খুব বিভ্রান্ত হয়ে পড়ছে, কারণ তারা তো দেখতে চাইছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পশ্চিম বাংলায় দেখুন, তারা শুধুই দেখবে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া যদি আপনাকে চালায় তাহলে আপনি কিন্তু ঠিক ভুল পথেও চালাতে যেমন সিপিএম এর অবস্থা হয়েছে। আমি আজকে আপনাকে বুঝিয়ে বলি, এই নেটিজেন শব্দটা বড় মারাত্মক। আজ যাকে মাথায় তোলে কাল তাকে জুতোর তলায় চাপে। এই পদ্ধতির মধ্যে ঢুকে বেঁচে ভাইরাল হয়ে, পজিটিভ ভাইরাল হয়ে বাঁচার চেষ্টা করাটা ভুল। আপনি আপনার কাজ করুন সততার সঙ্গে, সঠিক মানসিকতার সঙ্গে। যারা আজকে আপনাকে ভুলও বলবে, কালকে তারা তাদের ভুল স্বীকার করবে, কালকে তারা তাদের ভুল স্বীকার করবে। আমাদের আজকে এই মুহূর্তে লক্ষ্য হওয়া উচিত একটাই, সোনার বাংলা। আর কিচ্ছু লক্ষ্য হওয়া উচিত নিশ্চয়ই আমার 2-4-5টা বড় মাথা যারা কোটি কোটি টাকা লুটেছে, আমাদের ওপর যারা অত্যাচার চালিয়েছে, তাদের জেল হবে। কিন্তু আমার বাড়ির দরজা ভেঙেছে বলে সেই অফিসারকে আমি এখন জেলে ঢুকিয়ে দেবো, এই মানসিকতায় গেলে পরে আলটিমেটলি বাকি উন্নয়নের কাজ, যেটার জন্য মানুষ খেপে গেছিল, সেটা কিন্তু ব্যাহত হবে, সেটা কিন্তু আর হবে না। সজলদা, এটা তো আপনি বিশ্বাস করেন যে ধরুন আপনি তো একটা রাজনৈতিক সততা নিয়ে লড়ছেন, মানে আপনি যে দলের হয়ে লড়ছেন তার জন্য প্রাণপাত করছেন। আজকে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না আসতো, যদি আজকে আপনি বরানগর না জিততেন, আপনি কলকাতা পুরসভায় তৃণমূলের যে কর্পোরেশন থাকলে আজকে এইভাবে আমরা শান্তিতে এখন কথা বলতে পারতাম। একদম ঠিক বলেছেন তো, সেই জন্যই তো মানুষ আমাদের জিতিয়েছে। ঠিক। তারপর এক মিনিট, সেই জন্যই তো মানুষ আমাকে জিতিয়েছে। সেই ভুলগুলো আমি করব? যেটার যেই শান্তির জন্য মানুষ আমাদের জেতালো, সেটাকে আমি বিঘ্নিত হতে দেবো আজকে ক্ষমতা এসে গেছি বলে? মানুষ তো আপনার থেকে আমার থেকে বেশি বুঝেছিল, যদি এরা জেতে তাহলে আরো ভয়ঙ্কর কাণ্ড করবে, তাই তো আমাদের দিল। এবার সেই ভয়ঙ্কর কাণ্ডগুলো আমরা করব। শুনুন, রক্ত দেখলে, মায়ের কান্না দেখলে, আপনার কাছে আমি যেটা বললাম, রক্ত দেখলে, মায়ের কান্না দেখলে মানুষ কিন্তু আবার বিচলিত হয়ে উঠবে। আপনি আমার কাছে, আপনার কাছে বলুন, আপনার কাছে তামান্নার মায়ের কান্না, অভয়ার মায়ের কান্নার মধ্যে তফাৎ আছে? না, তফাৎ নেই। নেই তো।
ঠিক সেরকমভাবে মানুষ, বা যদি আজকের বারুইপুরের মেয়েটার মায়ের কান্নার ভেতরে তফাৎ কি আছে? কোনো তফাৎ নেই না। সেরকম কোনো মা যদি কাঁদতে দেখে, আবার মাকে যদি কাঁদতে দেখে, বাকি বাংলার মায়েরা আপনাকে সমর্থন প্রত্যাহার করে। তাহলে কি কোথাও মনে হচ্ছে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সামাজিক পরিবর্তন পশ্চিমবাংলায় হয়নি? একদম হচ্ছে তো, হবে। হচ্ছে না? রাজাবাজারে যান, দেখুন সব হেলমেট পরে বাইক চালাচ্ছে। এখনো 18 জন নেতা আছে যারা ইসলামিক জেহাদি শক্তির সঙ্গে কোনো না কোনো সময় ছিলেন, তারা তো বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছেন। ছিলেন, আপনি আমাকে বলুন তো, আছেনও নিশ্চয়ই আমি মনে বলছি সালফা বলে একটা দল তৈরি হয়েছিল, সারেন্ডার্ড আলফা, হ্যাঁ। সারেন্ডার্ড আলফা। আপনি বলুন তো, কাশ্মীরে আপনি চলে যান, সেখানে সারেন্ডার্ড উগ্রপন্থীদের দিয়ে পুলিশের কাজ করানো হচ্ছে। তো এইগুলো তো আপনাকে ভাবতে হবে যে এরা তো মশামাছি নয় যে আপনি স্প্রে করে দেবেন। আপনাকে সমাজের মূল স্রোত তো কিছু লোককে ফেরাতে তাহলে কি হবে। ধরে নেব যে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে ক্ষুদ্র হচ্ছে স্বার্থকে বৃহত্তর একদম, লক্ষ্যে? এতে কোনো ভুল নেই। এটা জীবন সর্বত্রই হতে হয়। এটা আপনার পরিবারে হয়, এটা আপনার চাকরিতেও হবে, ব্যবসাতেও হবে, এটা রাজনীতিতেও হবে, এ দেশের ক্ষেত্রেও হবে। ক্ষুদ্র স্বার্থের কোনো ভ্যালু নেই বৃহত্তর স্বার্থের কাছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যদের দিয়ে, এবং কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, এদের দিয়ে এই মার্কসিস্ট বা তথাকথিত আপনাদের ভাষায় দেশদ্রোহীদের আটকানোর জন্য তৃণমূলকে ভাসিয়ে রাখা যাবে, মানে খণ্ড বিখণ্ড বুঝলাম ভাসিয়ে না, রাখা আবার যাবে? বলুন। দেখুন, সনাতনীদের সঙ্গে মার্কসিস্টদের একটা লড়াই হবে, এই লড়াই আসন্ন কয়েকদিনের মধ্যে, মার্কসিস্টদের লড়াই আমি ধরে নিচ্ছি। এবার না দেখুন, না, এসব কোথাও কি আরে তৃণমূলকে সিপিএম এর ভাসিয়ে সোজা রাখা- হয়ে দাঁড়াতে এখনো 20 বছর লাগবে। টিভিতে অনেক বকা যায়, গ্রাউন্ড রিয়েলিটিটা, ভোটের রেজাল্টটা দেখে নিন। কিন্তু মুসলিম ভোট তো শিফট হবে। ও শিফট হলে তৃণমূল হবে বড় জোর। আমি বললাম এই 208টা পাবে, ও 80টা পাবে, এই হবে। লড়াইটা কোথায়? আমি চাই শক্তিশালী বিরোধী। হ্যাঁ, এটা তো হয়। হ্যাঁ, আমি চাই শক্তিশালী না, বিরোধী। এটাই সজলদা, আপনি খুব ভালো কথা বললেন। আপনি জীবনের বেশিরভাগ অংশটা বিরোধী রাজনীতি করে এসেছেন। আপনি তো কোনোদিন এসএফআই বা সিপিএম করতে যাননি, আপনি ছাত্র পরিষদ থেকে শুরু করে বিরোধী রাজনীতি করছেন। পশ্চিমবাংলার বুকে বিরোধী রাজনীতি করার দম খুব কম মানুষের আছে, এটা তো মানে আপনি তো দেখতে পেলেন যে অনেক না না, কোথায় আপনি একজন বিরোধী আরে নেতার নাম ভাই, বলুন। আমার দলের আজকের দিনে ভাবুন যারা বিরোধী রাজনীতি করলো এত বছর, যে ছেলেগুলো মার খেলো, গুলি খেলো, বাড়ি ভাঙলো, জেল না, কাটলো। এরা কর্মী, আমি নেতা, আমি আপনার মতো নেতার কথা বলছি, তার দরজা ভেঙেছে, আরে, যাকে হেনস্থা করা হয়েছে। শুভেন্দু অধিকারী, না, শুভেন্দু অধিকারী ভাবুন, এক্সেপশনাল। না। শুভেন্দু অধিকারী যে লড়াইটা অনেক লড়েছেন, আছে, অনেক আছে। না না, আমার মতন শুভেন্দু অনেক অধিকারী যে case আছে। লড়াইটা লড়েছে, আমি আপনি তার দেখুন, সঙ্গে তুলনা আমি করছি না। হাইলাইটেড, অনেকে হাইলাইটেড নয় হয়তো, প্রচুর ছেলে মেয়ে আছে, প্রচুর। হ্যাঁ, তারা অনেক কিছু খুইয়েছে, হারিয়েছে আমার থেকে বেশি। তারা হয়তো পাঁচ প্রদীপেও নেই, তাদের খবর কেউ রাখেও নি, কিন্তু তাদের স্যাক্রিফাইস অনেক। যে পরিবারগুলো সমস্ত কিছু হারানোর পরে আজকে আমাদের পাশে দাঁড়িয়ে আছে, বাড়ির ছেলেটাকে হারিয়ে তারপরও রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা আমার পাশে দাঁড়িয়ে আছে, তার অবদান কি আমার থেকে কম? অনেক বেশি। ভারতীয় জনতা পার্টিতে একাধিক নেতৃত্ব আছেন, আমি এটা কোনো রকমভাবে কিন্তু বিদ্রুপাত্মকভাবে বলছি না, যারা তৃণমূল কংগ্রেসের রাজনীতি করে এসেছেন। এটা স্বাভাবিক, তার কারণ হচ্ছে রাজ্য বিরোধী আমিও দল তো ছিলেন, করে এসেছি। আপনি মানে অনেকে আছেন। কিন্তু তা সত্ত্বেও কি আপনার মনে হচ্ছে যে যারা সঙ্গপন্থী তারা এই সত্যটা মেনে নিচ্ছে এবং আপনারাও বুঝিয়ে দিচ্ছেন যে ডায়নামিক একটা দল করতে গেলে অন্য দল থেকে খেলোয়াড় নিতে হবে? এটা কি কোথাও আপনাদের মধ্যে একটা বোঝাপড়া বা পার্টির মধ্যে আলোচনা হয়েছে? না না, এরম কোনো আলোচনা হয়নি। হ্যাঁ, এরম কোনো আলোচনা হয়নি। আপনার প্রশ্নটা আমি যতটুকু বুঝেছি, যে তৃণমূলের লোককে নেওয়াটা পার্টি মেনে নিচ্ছে কিনা, হ্যাঁ, তো বর্তমান লোকজনের বিষয়টা অন্য। ভোটের আগে বা তার 2-3 বছর 4 বছর আগে, হ্যাঁ, তখন পার্টি তো আমাদের সাদরে ওয়েলকাম করেছে। আমাদের মতন তৃণমূল থেকে আসা ছেলেদের তো জায়গা দিয়েছে। তৃণমূল থেকে না, আসা আপনারা তো ছেলেদের- বিরোধী অবস্থায় এসছেন। হ্যাঁ, তো
ধরুন এখন যারা তখন আসছে, আবার ওই রাষ্ট্রের কাছে ক্ষুদ্র স্বার্থ, বৃহত্তর স্বার্থ, আপনি যেটা কিন্তু বলেছেন। এরাই তো পরে আসবে, এদেরই তো বান্ধবী রাখতে হবে, তাল তাল সোনা তাদের কাছে বাড়িতে রাখতে হবে, তখন তো ভারতীয় জনতা পার্টি আইনের পথে চলবে। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্র বোঝে, দলটাও তারা ভালোই বোঝে। সবাইকে এনে নিয়ে এলেই যে মাথায় করে রেখেছে তা কি হয়েছে? আমার শেষ প্রশ্ন, 21শে জুলাই আমরা সবাই তো ছোটবেলা থেকে শুনছি দেখছি। আপনি ছোটবেলা থেকে শুনছেন, আর 21শে জুলাই ওই রক্তস্নাত ধর্মতলায় আমি ছিলাম। ওটার জন্যই বলছি, ওদের শহীদের রক্তের ছিটে আমার গায়ে ছিল, মৃতদেহ নিয়ে কাঁধে করে ছোটার ইতিহাসটা আমার আছে সেই দিনের। আমি সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি যে আমরা তো 21শে জুলাই কোনো রাজনৈতিক দলের আর বলতে পারি না, সেই সময় সিপিএম এর বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে বিরোধীদের লড়াই হিসেবে দেখি যদি, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা জানি মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাগলু ডান্সও করিয়েছেন, হ্যাঁ আমরা জানি এগুলো, কিন্তু আপনার চোখে কালকে 21শে জুলাইটা তো মিথ্যে হবে না? না, 21শে জুলাই দেখুন, কখনোই কোনো মানুষ, কোনো রাজনৈতিক দলের যদি কোনো বিশ্বাস নিয়ে আত্মবলিদান যারা দিয়েছেন তাদেরকে অসম্মান করার কোনো জায়গা নেই। যারা এই বিশ্বাসটা নিয়ে আত্মবলিদান দিয়েছেন তাদের সম্মান করতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে ওদের আত্মবলিদানের ওপরে একটা সরকার 15টা বছর চলল, কিন্তু সেই সরকার ওই 15টা 13টা পরিবারের জন্য যদি করেও থাকে, না করেও থাকে, কিছু করার নেই। কিন্তু ওই যে সরকার চললো, সেই সরকার সেই কাজগুলোই করলো যেটার বিরোধিতা করতে গিয়ে শহীদরা নিজেদের প্রাণ দিল। তার মানে আপনি বলছেন যে, আমি ব্যঙ্গাত্মকভাবে বলছি না, কিন্তু খুঁটটা খেয়েছে তারা, আর খিটটা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 100%। ব্যঙ্গাত্মকের কি আছে, এটা স্বাভাবিক। আপনার কাছে কি কালকে গোটা ঘটনাটা, মানে বিভিন্ন জায়গায় 21শে পালিত হবে, আপনার মন থেকে মনে হচ্ছে কোথাও যাই? না, আমি শহীদদের স্মরণ করি, তাদের আত্মার স্মৃতি, মানে তাদের আত্মার শান্তি কামনা করি, কিন্তু যাওয়ার কোনো ইচ্ছে মানসিকতা কখনো হয়নি। আমি বহুবার, আমি 21শে জুলাই বসে শুনতাম মমতা ব্যানার্জি কি বলছেন, কারণ জানতাম মমতা ব্যানার্জি যা বলবে তার থেকে, মমতা ব্যানার্জি ভাষণ কিন্তু একটা শ্রেণী খুব ভালো করে শুনতো, কারণ তার কটাক্ষ আসবে, ভুলভাল বলবে, হ্যাঁ সেটাকে নিয়ে বলার স্কোপ পাবো। মিম কন্টেন্ট ক্রিয়েটার যারা এরা, তারা শুনতো যেখান থেকে কি কি বেরোয়, সেই কারণে অনেকে শুনতো। কিন্তু আমি দেখতাম টিভিতে যে কারা সামনে বসে আছে, কারা মাটিতে বসে আছে, হ্যাঁ কারা স্টেজে বসে আছে, হ্যাঁ কে গান গাইছে, কোচি নেতা না কে, সেগুলো দেখতাম। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে তো অনেক অবিচার করেছে, এখন খুব মজা ওইসব আর নিচ্ছেন, কিছু মনে করি না। খুব মজা নিচ্ছেন এখন ওসব আমি তাহলে? কিছু মনে করি না, আমি ওসব কিচ্ছু মনে করি না। জীবন পেছনের দিকে তাকানোর নাম নয়, জীবন সামনের দিকে তাকাতে হয়, পেছন থেকে অভিজ্ঞতা নিতে হয়, ওটা হচ্ছে ভিত্তি। ভবিষ্যৎটা সামনের দিকে রাখতে হয়। আমি তো এর মধ্যে আছি, আমি ওনার খারাপ দেখেছি, আমি ওনার ভালো দেখেছি, ভালোটুকু নেবার চেষ্টা করব। সেরকম কিছু নেই, ও যদি এখন আর যা ছিল সব নিজেই ধুয়ে দিয়েছে। আর বাকি দেখবো যে এইরকম যাতে জীবনে আর কোনো রাজনীতিবিদের দশা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে শুভেন্দু অধিকারী থেকে সজল ঘোষ, কারণ আমি আপনাদের কেন একপন্থীতে বসাচ্ছি, আমি বলছি যে আপনাদের মতো দাপুটে নেতা যারা বিরোধিতা করতে পারে বুক চিতিয়ে, আজকে এই রকম নেতারা নেই বলে আজকে কি দলটা সিদ্ধারাহীন হয়ে একেবারে থলথলে হয়ে পড়লো? এটা ভবিষ্যৎ ছিল, এটাই ভবিষ্যৎ ছিল। যা করেছে দেখুন, বিজেপি হেরে গেছে, কিন্তু বিজেপির কোনো নেতা মার খেলে কি, সেই যারা, যে লোকটা ভোট দেয়নি বিজেপিকে, তারা কি খুশি হতো? কিন্তু তৃণমূলকে মারছি না বলে লোকে বিজেপির ওপরে রেগে যাচ্ছে, যেদের মারা হচ্ছে না। আমি একদম শেষ প্রশ্ন করছি, বিধানসভায় আপনাকে পেলে তো ছাড়তে ইচ্ছে করে না, এত ভালো, পরে আপনি শেষটা কেটে দেবেন। না না না, আমি তো সেদিন দেখছিলাম সুন্দরী মহিলাকুল, তারাও বলছেন আপনার মতো কথা, তারা মুগ্ধ হয়ে শোনে, আমি দেখছিলাম তো। আমি একটা শেষ প্রশ্ন হচ্ছে,
এই যে ধরুন যারা মানে ধরুন মিনি পাকিস্তান বলা থেকে শুরু করে যারা যারা এই সমস্ত করেছে, এখন তো তারা সবাই এসে মানে এক ঘাটে জল খাচ্ছে। তো বিধানসভায় তারা নিয়ম রক্ষার্থে বসছেন বিরোধী দলে, না না তখন আপনার ভালো লাগছে না যে বকলেস পরিয়ে রাখা আছে, না জেলের ভেতরেই রাখতে হবে? না না আপনারা ভেতরে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, মানে একটু অন্যভাবে সবই তো লাইভ যাচ্ছে, সবই তো লাইভ যাচ্ছে। আমার তুচ্ছ তাচ্ছিল্য করার কি আছে? আমরা ভেতরে বসে নারদ করছি। হ্যাঁ, ও তো ঋতব্রতকে বলছে ধর্ষক, হ্যাঁ, আর ওকে বলছে সারদার চোর। কিন্তু এরা 2 মাস আগে 60, 62, 65 দিন আগে এরা এক সুরে কথা বলতো, এক স্বরে কথা বলতো, তখন জানতেন এতগুলো বেঈমান গাদ্দার তারা একসঙ্গে ছিল, এটা জানতেন? এতগুলো কোথায়, সবগুলো এতগুলো না, আপনার ধারণা ছিল? মমতা ব্যানার্জির টিম তো এখন এই অবধি আসবে না। মমতা ব্যানার্জির দলে এখন তো এই অবধি আসবে না। না, অনেকে বলছেন তো একজন কম্পার্টমেন্টাল বিধায়ক আর আরেকজন সাংসদ ছাড়া আর দলে কেউ থাকবে না। কিন্তু আপনি সত্যি বলুন তো, ভেবেছিলেন এতগুলো গাদ্দার ছিল একসঙ্গে? আপনি আমার পুরনো ইলেকশন ক্যাম্পেনিংটা যদি দেখতে পান, আপনি এটা নিশ্চিত থাকবেন। সেখানে আমি বলেছিলাম 4.5 তারিখে, 4.5 তারিখে তৃণমূল বলে কিছু থাকবে। এখনো আছে, এটাই অনেক। আমরা সবাই তাকিয়ে থাকবো কলকাতাতে শহীদ স্মরণে আরও একটা দিন। বিভিন্ন জায়গায় কলকাতার প্রান্তে প্রান্তে তামাশা হয় না সত্যি শহীদের মর্যাদা রাখা হয়। সজলদা, অসংখ্য ধন্যবাদ। আবার টাফটকে আপনাকে পাবো আশা করছি। আমার এই পাড়াটা খুব প্রিয়। অর্দেশবর্ধন কল্পবিজ্ঞানের লেখক এখানে থাকতেন। এই পাড়াতে আমি ছোটবেলায় একবার এসেছিলাম, অসাধারণ। না, অনেকবারই এসেছি, কিন্তু যখন প্রথম এসেছি এই আপনাদের মুচিবাজার থানাটা, এটা তো হ্যাঁ মুচিপাড়া থানাটা, এটা তো মনে হতো যেন ব্যোমকেশের যে থানাগুলো লেখা সেই থানার মতো। এটা পুরো পুরনো কলকাতা, মধ্য কলকাতা। পুজোর জন্য বোধহয় পুরো প্রস্তুতি। ফাঁকা মাঠে কি গোল দেবেন? এবার তো কেউই না, আমি চাই না মাঠ ফাঁকা হোক, আমি চাই না। আমি চাই কম্পিটিশন হোক, কারণ কম্পিটিশন ক্রিয়েট দ্য মার্কেটস। বাহ। কারণ যদি একটা পুজো হয়, গ্রাম থেকে লোক নাও আসতে পারে। শহরের পুজো শহরের মানুষের ওপর বাঁচে না। আর আমরা আমাদের মতন পুজো, তারা ওই কে শারদ সম্মান দেবে, কোন রং কি রং দেখাবে, তার দিকে ঘুরেও তাকায়। তবে আমাদের লক্ষ্য হচ্ছে তবে সজলদা এতদিন পুজো করেছেন, অনেকের ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারতো না আপনাদের পুজোতে। এইবার তো বোধহয় লাইন পড়বে, স্পন্সর থেকে শুরু করে স্টল দেওয়া থেকে শুরু করে। হ্যাঁ, সবই আছে, সবার ভালো কিছু আছে, মন্দও আছে। যেমন এবারে পুজো আমি অনেককে মিস করব। মিসেস ইন্দিরা মুখার্জিকে আমি খুব মিস করব। আই মিস ইউ। একটা টেকো, আমারও চুল পড়ে যাচ্ছে, সেটা না। না, কুণালদা বলছে ডিম খেলে নাকি চুল ঠিক হয়ে যাচ্ছে। এক পুরো কুণালদার সঙ্গে কিন্তু একটু যোগাযোগ করতে পারেন। কুণালদা বলছেন ছিলেন, এখন এসি হয়েছেন। হ্যাঁ, যিনি আমার পুজো বন্ধ করার স্পেশালিস্ট ছিলেন। দেখা হয় তাদের সাথে? হ্যাঁ, আমার স্যালুট করে, হ্যাঁ, আমি নমস্কার করি। তো ঘটনা হচ্ছে, তাকে আমি খুব মিস করব, এই পুজোয় মিস করব কিছু লোককে। অসংখ্য মিসের মধ্যে দিয়ে খুব ভালো সময় কাটাচ্ছে সজল ঘোষ। আসলে সজল ঘোষ শুধু একা নন, এরকম পশ্চিমবাংলার বঙ্গবাসী অনেকে খুব আনন্দে আছে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম কেমন আছেন, তিনি সবসময় বলেন খারাপ আছেন, তিনি এখন বলছেন খুব ভালো আছি, এরকমই ভালো থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ সজলদা, আবার দেখা হবে টাফ টক উইথ ঋতব্রত।